আমাদের বাংলা নাটকের জনক হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। আর আজকে আধুনিক বাংলা নাটক যেভাবে দাঁড়িয়ে আছে, থিওরি নিয়ে অনেকে বিভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু একটা কথা সবাই স্বীকার করতে বাধ্য হন যে এই ফাউন্ডেশনটা তৈরি করে গেছেন গিরিশচন্দ্র ঘোষ। আমাদের খুব ইচ্ছে ছিল দ্রৌপদীকে নিয়ে একটা কিছু করার। এই নাটকে বিনোদিনীর চরিত্রে অভিনয় করার কথা ছিল। এখন একটা আপনার মেগা সিরিয়াল হচ্ছে জোয়ার ভাটা বলে, সেই জোয়ার ভাটার অন্যতম শীর্ষ অভিনেত্রী চাঁদনী সাহা, চাঁদনীর করার কথা ছিল বিনোদিনীটা, কিন্তু সময় অভাবেও করতে পারলো না। এবং করতে না পারাতে তখন আমাদের কিন্তু এই বিনোদিনীর জায়গাটা একটা গ্যাপ হয়ে গেল। আমি আশা করছি পরের শোয়ে সেটা ঠিক হয়ে যাবে। এই শোয়ে আমরা ঠিক মতো যে বিনোদিনীকে যেভাবে আমি উপস্থাপনা করতে চেয়েছিলাম সেটা আমি পারলাম না। আমি পরের শোয়ে পারবো, আশা করতে পারবো। মানে যে অভিনয় করবে তার ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ চ্যালেঞ্জিং, নিজের মতো নিজে একটা চরিত্র তৈরি। নিশ্চয়ই ভীষণ চ্যালেঞ্জিং। মানে বিনোদিনী একটা আপনার পতিতাপল্লীর মেয়ে, সে সেখান থেকে সে ওই প্রফেশনটা সে রিজেক্ট করেছিল, কিন্তু এমন তার কপাল যে বাধ্য হয়ে তার মার চাপে কিংবা পারিপার্শ্বিকের চাপে তাকে সে প্রফেশনটা কিন্তু নিতে হলো। এবং প্রথম জীবনে রাঙাবাবু, দ্বিতীয় জীবনে কুমার বাহাদুর, এবং থিয়েটারের স্বার্থে গুরমুখ রায়, শুধু থিয়েটারের জন্য গুরমুখ রায়। তখন কিন্তু বিনোদিনী একেবারে রাস্তা থেকে চলে এসেছিলেন, কিন্তু একটা থিয়েটার হল হবে এবং সবচেয়ে বড় কথা ওনার নামে হবে, এইটা দেখে গুরমুখ রায়ের সঙ্গে উনি মানে থাকতে রাজি হলেন। এই জীবনটা একটা নারীর ক্ষেত্রে অত্যন্ত অপমান, এবং আমার করতে গিয়ে মনে হয়েছে যে এর জন্য গিরিশচন্দ্র ঘোষও অনেকটাই দায়ী। কেন, গিরিশচন্দ্র যদি প্রতিবাদ করতেন তাহলে হয়তো এই জিনিসটা হতো না, বিনোদিনীর নামেই থিয়েটার হলটা হতো। কিন্তু গিরিশচন্দ্র পারেননি কেন? পারিপার্শ্বিক চাপে, যে হলে লোক হবে না, কোনো সম্ভ্রান্ত লোক যাবে না ওনার নামে, বিনোদিনীর নামে হলে। তাই গিরিশচন্দ্র সেটা চাননি। এবং আমার নাটকে আমি দেখিয়েছি যে শেষ জীবনে, মানে গিরিশচন্দ্রের শেষ সময়, গিরিশচন্দ্র কিন্তু এর জন্য অনুতাপ করেছেন যে আমি বিনোদ তোর সঙ্গে আমি অনেক অবিচার করেছি, আমার এটা করা উচিত হয়নি, আমি বোধহয় আজকে যে ভুগছি সেটা বোধহয় সেই জন্যই। এটা গিরিশচন্দ্র কিন্তু অকপটে স্বীকার করেছিলেন যে বিনোদের এটার অবস্থার জন্য উনিও যথেষ্টই দায়ী। আপনি আগের দিনের নাটক দেখেছেন, এখনকার দিনের নাটক তো দেখছেন শুধু না, আপনি পরিচালনা করছেন, নিজের স্ক্রিপ্ট লেখেন, পরিচালনা যখন করতে যাচ্ছেন নিজের কাহিনীও আপনি তৈরি করছেন। তো সেই আগের দিনের নাটকের যে প্যাটার্ন বা যে ডেডিকেশন বা যে স্ক্রিপ্টের বাঁধন ছিল, এখনো কি সমানভাবে আছে, না মনে হয় আরো বাঁধনটা বেশি করা উচিত? দেখুন, আসলে আগেকার যখন আমি নাটক দেখেছি, আমি খুব ছোটবেলা, আমি আপনাকে আগেই বললাম যে আমার বাবা কোনোদিন অভিনয় করেননি, কিন্তু বাবা নাটকটাই খুব ভালোবাসতেন, এবং বাবার হাত ধরে আমি খুব অল্প বয়স থেকে প্রফেশনাল থিয়েটার গুলোতে আমি দেখেছি, স্টার, বিশ্বরূপা, রঙ্গনা, এসব জায়গায় আমি রীতিমতো নিয়মিত নাটক দেখেছি। এতে গিয়ে আমি দেখতাম তখন একটা ট্রেন্ড ছিল, ট্রেন্ডটা কি হচ্ছে, সাহিত্য নির্ভর নাটক, মানে একটা ভালো গল্প নিয়ে নাটক যেটা আপনাকে আকৃষ্ট করবে। আমরা বই দেখতে যাচ্ছি, শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, শঙ্করের উপন্যাস, একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আছে, তাদের নিয়ে হতো। সেই জিনিসটা তখন নাটকেও ছিল, যে উপন্যাসকে ভেবে বা সাহিত্যিকদের রচনা নিয়ে আসছে। একদম, যেমন ধরুন আমি আপনার প্রজাপতি সমরেশ বসু, বিবর সমরেশ বসু,
এগুলো বিতর্কিত উপন্যাস হতে পারে, কিন্তু এগুলো তো একজন সাহিত্যিকের সৃষ্টি। তো এই নাটকগুলো আমি দেখেছি। আমি মল্লিকা দেখেছি সাবিত্রী চ্যাটার্জির, আমি অনুপ কুমারের অঘটন যেটা বনফুলের লেখা সেটাও দেখেছি। সুতরাং আপনার ওই যেটা বললাম, আর এখন কি হয়েছে, আমরা নিজেই সাহিত্যিক, নিজেই স্ক্রিপ্ট রাইটার, নিজেই নির্দেশক, নিজেই মেইন রোল। আজকে আমি গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে করছি, সেটা এক জিনিস, কিন্তু আমি যদি আমার নিজের লেখা একটা গল্প এবং সেটাই যদি চাপিয়ে দিই সবার ওপর, তা না করে কত ভালো ভালো সাহিত্যিক আছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন একটা অসুবিধা আমাদের ছোট ছোট গ্রুপ থিয়েটারের পক্ষে প্রবলেম হয়, লয়্যালটি। কেন, কেউ যদি একটা ভালো টাকা ডিমান্ড করেন তখন সেটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। সেই জন্যই হয়তো এই রাস্তা বেছে নিয়েছেন। আর গ্রুপ থিয়েটারের যখন ইনিশিয়াল স্টেজ, তখন ছিল যে সমাজের প্রান্তিক মানুষদের কথা তুলে ধরবে গ্রুপ থিয়েটার, একটা সময় সেটা ছিল। হ্যাঁ, কিন্তু দেখুন এখন আপনি যেসব প্রোডাকশন হচ্ছে, কোথায় প্রান্তিক মানুষ? এখন তো সমস্ত আলোর জাগলারি, এখন গল্পের জাগলারি, এখন ড্রয়িং রুম ড্রামাই বেশি তৈরি হচ্ছে। এই যে মাঠে ঘাটে যে নবান্ন, দেবী গর্জন, সেই নাটক কোথায় এখন? এখন তো সেই নাটক নেই। এখন তো মেইনলি ড্রয়িং রুম ড্রামা বা একটা ঘরের সেট, কারণ সেটের পেছনে বেশি খরচা করা যাবে না, রিভলভিং স্টেজ তো নেই এখন। ওই জিনিসগুলো এখন অন্যরকম, সব ইন্টারপ্রিটেশনটাই অন্যরকম হয়ে গেছে। তবে আমি বিশ্বাস করি থিয়েটারে কমার্শিয়ালাইজেশন হওয়া দরকার। তার কারণ যে অনেক শিল্পী আছেন, খুব ভালো দিক তুলে ধরেছেন, থিয়েটারের যে কমার্শিয়ালাইজেশনটা হওয়া দরকার। কারণ থিয়েটার থেকে যারা উঠে যাচ্ছে অভিনেতা, অভিনেত্রীরা, ডিরেক্টর, একটা বলিষ্ঠ অভিনয় পাওয়া যায়। কারণ এটা প্রথাগত শিক্ষার ভেতরে খানিকটা পড়ে যাচ্ছে। অভিনয় যদি শিখতে যাচ্ছে, তার থেকে থিয়েটারে জয়েন করলে, কারণ সেখানে একটু আগে আপনি বললেন শর্ট তৈরি করা, আপনি তৈরি করেছেন উচ্চারণ এবং বডি ল্যাঙ্গুয়েজ দর্শকের সামনে। তো হ্যাঁ, এটা যদি কমার্শিয়ালাইজেশন হয়, সেক্ষেত্রে আপনার মনে হয় মানে থিয়েটার আরো উত্তরোত্তর একটা জায়গায় পৌঁছতে পারবে। কারণ আমি দেখুন অনেক প্রতিভাবান শিল্পীর মুখে, যারা সিরিয়াল সিনেমা করে, আমি কথা শুনেছি, সেই নাটক থেকে বা বাংলা থিয়েটার থেকে আমরা কিছু রোজগার করতে পারতাম, আমরা ঘুরেও ওই মিডিয়াগুলো যেতাম না। কারণ আমাদের সবকিছু, হ্যাঁ, আমাদের সবকিছুই কিন্তু জড়িয়ে আছে, আমাদের আবেগ, অনুভূতি, আমাদের পরিশ্রম সব জড়িয়ে আছে এই থিয়েটারের সাথে। সুতরাং যদি একটা রোজগারের এখান থেকে কিছু থাকতো, তাহলে হয়তো আমরা থিয়েটারই পড়ে থাকতাম। আজকের দিনে ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, ওয়েব সিরিজ হচ্ছে, মানে মুঠোফোনের মধ্যে আমি সব পেয়ে যাচ্ছি। সিনেমা শিল্পটাও খানিকটা হেলদোল হয়েছে। মানে আপনার মনে হচ্ছে নাটক বা থিয়েটারেও কি একই জিনিস আপনি দেখতে পাচ্ছেন না? জনপ্রিয়তা একই রকম ভাবে আগের মতন আছে? হ্যাঁ, জনপ্রিয়তাটা আমি বলবো, দেখুন কিছু নাটক থিয়েটার দেখতে গিয়ে খুব দুঃখ লাগে, হার্ডলি আপনার 20-30টা লোক। আবার কিছু থিয়েটার আপনি দেখবেন যেখানে আপনার কিছু নামী অভিনেতা অভিনেত্রী আছে, সেখানে সিঁড়িতে লোক বসে থাকে। তাহলে আমাকে কি বুঝতে হবে, থিয়েটারে কন্টেন্টে লোকে যায় না ওই মুখগুলো দেখতে লোকে যায়? আমি বলছি আপনার কত ভালো থিয়েটার আমি দেখেছি, গিয়ে পুরো মানে চারিদিক দেখতে ফাঁকা, দর্শক কন্টেন্ট পড়ছে না, হয়তো কন্টেন্ট ভালো, সেখানে অভিনেতা অভিনেত্রী খুব রিমার্কেবল কেউ নেই, খুব জনপ্রিয় কেউ নেই, হতে পারে। তো দর্শক কম, মানে দর্শকও কি পাল্টে গেছে মনে হচ্ছে? আগে কিন্তু এরকম নাটকে খুব ভিড় হতো। হ্যাঁ, একটা সময় ভিড় হতো। কেন, তখন দেখুন পলিটিক্যালি অন্যরকম সিচুয়েশন ছিল, কিন্তু এখন তো সেসব নেই। সুতরাং এখন একটা, আর তাছাড়া আপনার এই অডিও ভিজুয়াল মাধ্যমগুলো এসে যাওয়াতে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডটা অনেক বড় হয়ে গেছে। এখন লোকে মনে করবে যে আমার 6টায় যাবো, 6টায় এই সিরিয়ালটা আজকে কি ঘটনা ঘটলো দেখতেই হবে আমার। এটা আপনি যখন কথাটা তুললেন, সিরিয়ালের প্রতি মানুষের এত আকৃষ্ট কেন দেন থিয়েটার বা নাটক, সেখানে তো আমি অনেক ভালো নির্যাস পাচ্ছি। না, প্রথম কথা আমার যেটা মনে হয়, আপনি ঘরে বসে বিনা পয়সায়
দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয়ত থিয়েটারে আপনাকে একটু কষ্ট করে যেতে হবে। আর থিয়েটারে যেটা আপনি জানেন যে আনসার্টেন, মানে আমি ওখানে গিয়ে কি দেখবো আমি জানি না, কিন্তু ওটা আমি আগের দিন দেখেছি, গল্পের কন্টিনিউটা আমি জানি, এবং আজকে একটা খুব একটা মজার বা একটা চমকদার কিছু ঘটতে পারে আমি এটা আশা করে আছি। এইটা তো পছন্দের জায়গাটা যেহেতু বেড়ে যাচ্ছে, সেহেতু কোথাও একটু সমস্যা তৈরি হচ্ছে নাটক থিয়েটার এবং সিনেমার ক্ষেত্রে। আমি বারবার বলি, আমাকে অনেকে বলে যে আপনি যে এই যে গিরিশচন্দ্র ঘোষের জীবন নিয়ে করলেন, আপনার টার্গেট অডিয়েন্স কি? আমার টার্গেট অডিয়েন্স দু টাইপের লোক, এক হচ্ছে সিনিয়র সিটিজেন, 2 নম্বর হচ্ছে আপনার ঠাকুরের ভক্তরা। এই হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। আমাকে অনেকে বলেছিল যে ইয়ং ছেলেদের মেয়েদের খুব একটা আকৃষ্ট করবে না এই নাটক। আমি অভিনয় করতে করতে এবং পরে যা রিপোর্ট পেয়েছি, তখন থিয়েটারে সেদিনকে 30% ইয়ং ছেলে মেয়ে ছিল। সুতরাং তাদের আকৃষ্ট করবে না এটা হয় না, আমাকে দেখতে হবে আমি কিভাবে প্রেজেন্ট করছি, সেটাও একটা ব্যাপার। চরিত্রে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে। হ্যাঁ, আমার তো খুব, আপনাকে বললাম, আমার মাইকেলের চরিত্রে নিজেকে করাচ্ছে, নিজেকেই আমার প্রকাশ করার আমার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, আমি প্রচুরবার আমি চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠেনি যে দাঁড়াও পথিক বর এইটা করার জন্য, কিন্তু আশা করি একদিন ঠিক করব। আচ্ছা, অভিনয় এখন সবাই শিখতে যাচ্ছে, অনেক ইনস্টিটিউশন হয়েছে, তো সেখানে শেখানো হচ্ছে, এবং বলতে কোনো দ্বিধা নেই যে অনেক অভিনেতা অভিনেত্রীও যাচ্ছেন, থিয়েটারেরও যাচ্ছেন, সিনেমারও যাচ্ছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? অভিনয় কি সত্যি শেখানো যায়? না, অভিনয় কি হয়েছে আপনার, আমাদের দেখুন, অভিনয়ের তো ভিত্তি ভারতবর্ষ, ভরতের নাট্যশাস্ত্র। এই ভরতের নাট্যশাস্ত্র আমাদের প্রত্যেক থিয়েটার কর্মী দরকার এটা পড়া, কিন্তু বেশিরভাগ লোকই পড়ে না, কেন? পড়ার অভ্যাসটাই তো আমাদের চলে গেছে। আমাদের মোবাইল কিংবা টেলিভিশন সব এসে আমাদের পড়ার অভ্যাসটা নষ্ট করে দিয়েছে। এবার বলা যায় না, তাহলে বইমেলায় তো ভিড় ওঠে না। বইমেলায় কি আপনি মনে করেন যে বইগুলো বিক্রি হয়, সবাই বাড়ি গিয়ে খুব পড়ে? আমার চেনার সময় অনেকে আছে কিনে সাজিয়ে রাখে, পড়ে না। সেটা ঠিক আছে, কিছু লোক তো বই পড়েই, আমরা তো পড়ি। আমি আছে গিরিশচন্দ্র করতে গিয়ে আমাকে 22টা বই পড়তে হয়েছে, টোটাল ইংলিশ বাংলা মিলে 22টা বই আমাকে পড়তে হয়েছে। তো পড়ার কেউ অভ্যাস নিশ্চয়ই কারো আছে, কিন্তু আমি আপনাকে বলছি ভরতের নাট্যশাস্ত্র পড়া খুব দরকার। আর এই ইনস্টিটিউট গুলো কি করে, আমি 2-1টা ইনস্টিটিউটের কথা জানি, তারা এই ভরতের নাট্যশাস্ত্রটাকেই করে একটা পেপার তৈরি করে, সেখানে তারা কোর্স তৈরি করে শেখায়। এবং আপনি বেশিরভাগই দেখবেন সিনেমা সিরিয়ালের জন্য অ্যাক্টিং ইনস্টিটিউটটা বেশি, নাটকে কিন্তু বেশি নেই। নাটকে কি হয়, ওয়ার্কশপ, নাটকের শারীরিক যে ভাষাটা, সেই ভাষাটা শেখাবার জন্য আপনার কিছু ডেমনস্ট্রেটর, তারা ডেমনস্ট্রেটের ভালো কিছু ডেমনস্ট্রেটর আছেন, তারা এটাকে ডেমনস্ট্রেট করেন। এইটা নাটকের ওয়ার্কশপ। আর আমি যাইনি, আমি দেখেছি। তার কারণ আমার কাছের ছেলেরা অনেক সময় আপনার এইরকম ওয়ার্কশপ চালায়, আমাকে ইনভাইট করেছে, আমি দূর থেকে দেখেছি, চলে এসেছি। এবং আমার কেন নিজের মনে হয়েছে